গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলো তার শেকড়, হৃদয়ে আসন পরিপাটি। এই জীবনের সবটুকু সেই শেকড় দিয়ে ছুলে, গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে। নমস্কার, একিপি টিভির আমন্ত্রণ অনুষ্ঠানটির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তমা। কথা যখন গান দিয়ে শুরু হয়েছে তখন বুঝতেই পারছেন আজকে আমাদের সঙ্গে আলাপচারিতায় যিনি আছেন তিনি অবশ্যই একজন সঙ্গীত শিল্পী, যিনি এক ডাকেই আপনাদের সকলের পরিচিত, যিনি কয়েক দশক ধরে গানে গানে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ তার সাথে আমরা গানের কলি শুনব এবং সেই সাথে আলাপচারিতায় সকলে মিলে একাত্ম হয়ে যাব। আমাদের সাথে আছেন রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জীবন কিষাণ। নমস্কার, একিপি টিভির আমন্ত্রণ অনুষ্ঠানটিতে আপনাকে অনেক অনেক স্বাগত। তোমাকে অনেক ধন্যবাদ তোমা, এবং চ্যানেলের যারা ওপারে রয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ডেকেছেন। আর আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন। অনুষ্ঠান শুরু করব প্রথমেই আপনাকে, যেহেতু আজকে আমরা পেয়েছি, আপনার পছন্দের একটি গান দিয়ে। আমার পছন্দের গান? তাহলে আমি নিজের গান গাই একটা। ঠিক আছে। কথা বিনয় কুমার গৌর, আর সুর করেছেন স্বর্গীয় সুদীপ দেব। ভীষণ সুন্দর একটি গান। আমি গানখানি আমাদের বৈঠকি ঘরানার যে অ্যালবাম আত্মপ্রকাশ হয় প্রতি বছর, তাতে গিয়েছিলাম। ভাটি গাঙের মাঝি রে তুই বুকে বান্ধা বল, ভাটি গাঙের মাঝি রে তুই বুকে বান্ধা বল, আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, ভাটি গাঙের মাঝি রে তুই বুকে বান্ধা বল, আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, হো আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল। নদী সাগর চিরদিনী যায় রে আঁকা বাঁকা, কালো মেঘে ঈশান কোণ থাকুক রে ভাই ঢাকা, নদী সাগর চিরদিনী যায় রে আঁকা বাঁকা, কালো মেঘে ঈশান কোণ থাকুক রে ভাই ঢাকা, পরাণটা তোর না হয় যেন ভয়ে টলমল, পরাণটা তোর না হয় যেন ভয়ে টলমল, আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, হো আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, ভাটি গাঙের মাঝি রে তুই বুকে বান্ধা বল, আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, হো আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল, হো আপন মনে ধীরে ধীরে নাবাইয়া চল। অসাধারণ, সত্যি অসাধারণ। আপনার নিজের? না, এটা হচ্ছে বললাম, প্রথমেই বললাম বিনয় কুমার গৌর আগরতলারই গীতিকার, আর সুদীপ দেব সুর দিয়েছিলেন।
আমার অ্যালবামের গান। প্রথমেই যে জিনিসটা আজকে আমি জানতে চাইবো, জীবন কৃষ্ণ ভট্টাচার্যের থেকে এই যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জীবন কিষাণ হয়ে ওঠার যে সংগ্রাম বা যে কাহিনীটা ছোট্ট করে যদি আমাদের দেখুন, ব্যাপার হচ্ছে কি, ওই আমরা যখন শুরুতে আমরা যখন অর্কেস্ট্রা টিম করি, তখন আমাদের একজন অ্যানাউন্সার ছিল, উনি পাঞ্জাবি গান টানও করতেন, আবার আমাদের মঞ্চে অ্যানাউন্সমেন্ট করতেন, পোস্ট করতেন। তো ওনার মুখ দিয়ে একটু স্টাইল করে জীবন কৃষ্ণ থেকে জীবন কিষাণ নামটা এসছে। তো ধরুন আজকে এই মঞ্চে গিয়েছি 2000 লোক, পরের মঞ্চে 5000 লোক, এইভাবে আমার শুরুর থেকে আমি একটা মঞ্চ দুটো মঞ্চ করতে করতে শতে মঞ্চ সারা ত্রিপুরা রাজ্যে, ওই নাম যে পড়ে গেল আর কি। সঙ্গীতের জার্নিটা কখন থেকে শুরু হয়েছে? আমার জার্নি তো শুরু হয়েছে স্কুল লাইফ থেকেই। তখন আমি প্রথম শুরুতে হারমোনিয়াম তবলা দিয়ে আমার যে প্রথম যিনি আমার গুরু বলি, উত্তম সাহা, তো উনি ভীষণ ভালো গজল গাইতেন। তো ওনার গান শেষ হলে ওনার পাশে বসে আমিও 2-4টা গাইতাম তখন কিশোর কুমারের গান। এইভাবেই আমার শুরু হয়। তারপর আমার কণ্ঠকে সারা ত্রিপুরাবাসী আপন করে নিয়েছে। আজকেও আমি গাইছি, 40 ইয়ার্স আমার রানিং চলে গানের মঞ্চ। সঙ্গীত জগতে কাকে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন আপনি? কোন শিল্পীকে? আমি তো প্রথম দিকে আমি ভজন শুনতাম খুব। তখন একটা সময় ছিল 85-এর দিকে, মানে প্রত্যেক বাড়িতেই গজল ভজন এই দুইটা, অনুপ জলোটাজি এবং পঙ্কজ উদাসজি। তো আমি ভজন শুনতাম। আমার পাশের বাড়িতে একজন অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলেন, তো ওনারা সকালবেলা উঠেই অনুপ জলোটার গান চালাতেন। তো সে থেকে আমার শুনে শুনে কান তৈরি হওয়া। তারপর আমি যখন একটু বড় হয়েছি তখন ভজন তো একটু মানে আধ্যাত্মিক গান, ঠাকুরের গান, তো তখন রোমান্টিক গান, ফিল্মি গান, ওইগুলি আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। তখন আমি কিশোর কুমারজির গান আস্তে আস্তে শুনতে শুরু করলাম। তখন কুমার শানুর ক্যাসেট আসতো, ইয়াদে বলে, হ্যাঁ, ওই কভার সং, কিশোর কুমারের ভলিউম 1-2 করে প্রচুর অ্যালবাম এসছে, টি সিরিজ থেকে বেরোতো। ওইগুলি শুনে শুনে আমি কিশোর কুমারের গান শোনার একটা অভ্যাস করি। তারপর শানুদার কণ্ঠটা আমার এত পছন্দ হয়ে যায়, কারণ আমার কণ্ঠের সঙ্গে একটু মিলও পাই আমি খুঁজে। তো সব মিলিয়ে শানুদার কণ্ঠে কিশোর কুমার শুনে কিশোর কুমারের ভক্ত হয়ে গেলাম। পরবর্তীতে কুমার শানু যখন নিজস্ব গান আসতে শুরু করলো বিভিন্ন ফিল্মে, তখন আমি কিশোর কুমারের পরে কুমার শানুর ভক্ত হয়ে গেলাম। আমার এই দুইজন গুরুই আমার মানে বিষয়। তাহলে এখন আমরা আপনার আদর্শ যিনি কিশোর কুমার, ওনার একটি গান যদি কিছু শোনান আমাদের। এটা হিন্দি গান করি। দারুণ। আপনার সঙ্গীত জীবনের শুরুর যে সময়টা এবং বর্তমানে যে সময়টা, এই দুটো সময়কে আপনি কিভাবে দেখছেন? কতটা পার্থক্য খুঁজে পান? শুরুটা তখন আমার বয়স কম ছিল। তখন একটা গানকে ভালোবেসে গাইতে পারলেই হতো, হ্যাঁ, 10 জনের সামনে গান শোনাতে পারলেই হতো। আমরা স্কুলে সব বন্ধুরা মিলে, যারা গাইতে পারতো না সবাই দল বেঁধে বসতো, হ্যাঁ, লেজার পিরিয়ডে। তা আমি টেবিল বাজিয়ে গান করতাম। সেইটার একটা কি বলবো, এগুলি ভাবতেও এখন নস্টালজিক লাগে, ভীষণ পুরনো স্মৃতি। তারপর গানটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। তারপর তো বিভিন্ন মঞ্চে গাইছি অ্যাজ এ প্রফেশন।
এই দুটো সময়ে কে ব্যালেন্স করতে গিয়ে নিজের মধ্যে কি কি পরিবর্তন করেছেন? দেখুন, নিজের মধ্যে পরিবর্তন বলতে আমি তো সবসময় কপি গান করতাম ম্যাক্সিমাম। তারপর গুরুজনদের বিভিন্ন পরামর্শে আমি নিজের গান গাওয়া শুরু করি। তো আমার 93-তে আমার প্রথম অ্যালবাম, 92-তে আমার ফার্স্ট অ্যালবাম, হিন্দি অ্যালবাম, আর 93-তে আমি একটা সিনেমাতে গাই অভিশপ্ত জীবন বলে, ওইটা আমার সেকেন্ড অ্যালবাম, গাথানি কোম্পানি থেকে বেরোয়। তারপর 2000 সাল থেকে আমার টানা প্রচুর অ্যালবাম বেরিয়েছে। আমি এখন অবধি প্রায় 30টার উপর আমার অ্যালবাম আছে, 200-র উপর আমার নিজের গান আছে। তো এই যে জার্নিটা আমার, যে কপি সিঙ্গার হয়ে থাকলাম সারা জীবন, খালি অন্যের গানই গাইলাম, নিজের ঝুলিতে কিছু নাই, এই যে পরিবর্তনটা, এবং এইটাকে এখন ইদানিংকালে আমি এটাকেই প্রাধান্য দিচ্ছি বেশি, যে আমার নিজের এত এত হিট গান আছে, এইগুলি আমি এখন মঞ্চে গাইবো। পাশাপাশি আমি কিশোর কুমার গাইবো, কুমার শানু গাইবো, অন্যান্য লিজেন্ড শিল্পী যারা আছে তাদের গান করবো, কিন্তু নিজের গানটাকে রেখে। আমরা কিশোর কুমারের গান তো শুনলাম, এবার যাকে শুনে শুনে আপনি কিশোর কুমারের ভক্ত হয়েছিলেন, কুমার শানুর একটু লাইন যদি আমাদের শোনান। তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, তুমি এলে না কেন, এলে না। খুব ভালো লাগলো গান, 1-2 লাইন করে গাইছি, যেহেতু আজকে আমার যন্ত্রশিল্পীর ভাইরা নাই। হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমাদের আলাপচারিতা, আড্ডা, গল্প, এবং সেই সাথে আমাদের দর্শক বন্ধুরা যারা জানেন, যারা জীবন কিষাণ মানেই বুঝতে পারেন যে গান, অনেক গান, তো সেজন্য দর্শকদের জন্য আমরা এই একটু একটু গানের কলি যেগুলো আপনি শোনাচ্ছেন সেগুলি আমাদের পাওনা। আমরা থাকবো আলাপচারিতায়, আমাদের সাথে আছেন রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জীবন কিষাণ। কিন্তু এখন সময় ছোট্টখানি একটি বিরতি নেবার জন্য। বিরতির পর আবারও ফিরে আসছি আমরা, সঙ্গে থাকুন। নমস্কার। প্রতিদিনকার তথ্য, সংবাদ, বিনোদন এবং সেই সাথে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই একেবি টিভির পর্দায়। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান, যার নাম একেবি টিভির আমন্ত্রণে, অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহির্রাজ্যের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতায়, এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর সব পরিবেশনা। এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেবি টিভির অনুষ্ঠান, এবং আমাদের সাথে আজকে যিনি রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জীবন কিষাণ। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলাপচারিতায়। এতক্ষণ ধরে আলাপচারিতায় যে কথাটা উঠে আসছিল বারবার, মৌলিক গান, মানে আপনার নিজের গানগুলো। আপনি এতদিন যখন নিজের গানগুলো করছেন, তখন কি মনে হয় যে দর্শকরা আপনার মৌলিক গানগুলোকে ঠিক কতটা গ্রহণ করে নিচ্ছে? দর্শকরা আমার মৌলিক গানগুলোকে মানে ভীষণভাবেই পছন্দ করেন, কারণ তার প্রমাণ রয়েছে যে আমার যে রিসেন্ট যে গান বেরোলো আমার তোকে ছাড়া, এটা 2 সপ্তাহে 62K ভিউয়ার্স হয়েছে। তার মানে দর্শকরা এখনও আমাকে শুনতে চায়, আমার মৌলিক গানকে পছন্দ করে নিশ্চয়ই পছন্দ করে। এবং মৌলিক গানের চাহিদা বিভিন্ন অনুষ্ঠানে যখন মঞ্চে আপনি সঙ্গীত পরিবেশন করেন, তখন কি মৌলিক গানের চাহিদাটাই বেশি থাকে? না, এমন না। আসলে আমাদের ত্রিপুরাতে যেটা এতদিন ধরে হয়ে আসছে, যেহেতু আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, কোনো ফিল্ম তৈরি হয় না বা ক্যাসেট ইন্ডাস্ট্রি নেই, হ্যাঁ,
গানের ইন্ডাস্ট্রি নেই সেই অর্থে কমার্শিয়ালি। তো শুরু থেকেই আমরা কলকাতা বা বম্বে নির্ভর গান বাজনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে শ্রোতারা শুরু থেকেই আমাদের সিনিয়র যারা রয়েছেন তাদের থেকেও মঞ্চে মান্নাদের গান শুনতে চেয়েছে, হ্যাঁ, লতাজি শুনতে চেয়েছে, আশাজি শুনতে চেয়েছে, হেমন্তী শুক্লা শুনতে চেয়েছে, বিভিন্ন লিজেন্ড শিল্পীদের গান শুনতে চেয়েছে। কিন্তু আমরা কখনো সেই চেষ্টাটাই বোধহয় করিনি সেইভাবে, হ্যাঁ, যে আমাদের নিজের গানকে মঞ্চে প্রতিষ্ঠা করা বা শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া। কেন আমরা এটা করতে পারিনি? এটা আমাদের মানে ইয়েটা কোথায়, ত্রুটি বা ঘাটতিটা কোথায়? আমাদের সেই চেষ্টাটা শুরু থেকে হয়নি আসলে। এমন না যে আমাদের এখানে ভালো গীতিকার নেই, সুরকার নেই, আমরা সাহস পাইনি। হ্যাঁ, আমরা জনপ্রিয় গানগুলি শুনিয়ে চেষ্টা করেছি সহজে নাম করে নেওয়ার, কিন্তু আমার নিজের গানটাকে ভালো লাগাতে হবে, হ্যামারিং করতে হবে মাথার মধ্যে, শুনিয়ে 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 শুনিয়ে। হ্যাঁ, তখন দেখবেন ও আমাদের গানগুলি গুনগুন করবে। কিরকম লাগে যখন পূজা প্যান্ডেলে বা বিভিন্ন অনুষ্ঠানে অন্য কেউ আপনার গানগুলো করছে? ভালো লাগে। বহু জুনিয়র আর্টিস্ট আছে যে আমার গান মঞ্চে রিকোয়েস্ট আসে, হ্যাঁ, তখন ওরা করতে বাধ্য হয়, করে, ভালোবেসে করে। তখন শ্রোতা হিসাবে কিরকম? হ্যাঁ, নিশ্চয়ই এটা গর্ব হয় যে যাক, আমাদের যে এতদিনের যে লড়াই, হ্যাঁ, বিশেষ করে ত্রিপুরাতে বৈঠকি ঘরানাই শুরু করেছিল, হ্যাঁ, আমাদের গান। তো আমাদের গান যখন এস্টাবলিশড হয়, শোনে মানুষ, হিট হয়, গুনগুন করে, মঞ্চে রিকোয়েস্ট আসে, এখনও আমাকে রিকোয়েস্ট আসে, শোনো গো রাজকন্যা। ঠিক আছে, এটা 2004 সালে রিলিজ হয়েছিল। হ্যাঁ, তাহলে 20 বছর আগের গান এখনো রিলিজ করে, এখনো পছন্দ করে। তখন মনে হয় যে দর্শকের হৃদয়ে মানে সেই জায়গাটা করে নিতে পারি। আমি একটু হলেও করতে পেরেছি, আমার মনে হয়। আমি গর্ব করে বলছি না, আমি আমার যে চেষ্টাটা এবং গুরুজনদের আশীর্বাদ, আমার মনে হয় আমি কিছুটা হলেও সফল হয়েছি। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জানলাম যে আপনার রিসেন্ট একটি হিট গানের অ্যালবাম বেরিয়েছে, যার কথা এখনই উঠছিল আমাদের আলাপচারিতায়। তো সেই অ্যালবাম থেকে যদি একটা গান আমাদের দর্শকদের শোনান। এটা তো রিসেন্টলি হিট, তো শ্রোতারা এই গানটার জন্য একটু বসবে, শোনাবো, একটু বাদে শোনাচ্ছি। তার আগে আমি আমার নিজের গান, যেমন তোমাকে শোনাই, শোনো গো রাজকন্যার প্রসঙ্গ যেহেতু বলেছি, এটা একটু শুনিয়ে দিই। হয়তো এই প্রজন্মের যারা আছে তারা হয়তো অনেকে শোনেনি, কারণ এটা অনেকদিন আগে রিলিজ হয়েছে, কিন্তু একটু আগের দিকে গেলে সবাই শুনেছে আশা করি। শোনো গো রাজকন্যে, আমি তোমার জন্যে একটা গোলাপ এনেছি, সবুজ পাহাড় থেকে নদী পেরিয়ে এসে তাই তো তোমাকে খুঁজেছি। শোনো গো রাজকন্যে, আমি তোমার জন্যে একটা গোলাপ এনেছি, সবুজ পাহাড় থেকে নদী পেরিয়ে এসে তাই তো তোমাকে খুঁজেছি। তোমায় প্রথম দেখে অবাক দুটি চোখে কত কবিতা লিখেছি, তোমার গোপন কথা, গভীর নীরবতা আমার ছবিতে এঁকেছি। তোমার গভীর চোখে আকাশ যেন হাসে, ফুলের মতন বাতাসে শিশির ঝরে পড়ে তোমার কথা বলে, মনে আগুন যে লাগে। শোনো গো রাজকন্যে, আমি তোমার জন্যে একটা গোলাপ এনেছি, সবুজ পাহাড় থেকে নদী পেরিয়ে এসে তাই তো তোমাকে খুঁজেছি। এটা একটা আমার হিট গান, এখনো এখনো সমান জনপ্রিয়।
তাহলে আপনার নতুন অ্যালবামের যে গানটার অনুরোধ করছিলাম সেটা যদি একটু শোনান। সেটা এখনই শুনে নেবে? হ্যাঁ, এখনই শুনবো। আচ্ছা, চলো। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তোর প্রেমের যন্ত্রণা। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তোর প্রেমের যন্ত্রণা। আনমনা দিন গুনে মন উদাস করে, আনমনা দিন গুনে মন উদাস করে। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তোর প্রেমের যন্ত্রণা। दीवाना हाँ दीवाना, हाँ दीवाना मैं तेरा, ओ दीवाना दीवाना, हाँ दीवाना मैं तेरा। মন মন নিয়ে খেলা বন্ধ এবার যে হবে, দূরে দূরে যে থাকো কাছে আসতে হবে গো। মন মন নিয়ে খেলা বন্ধ এবার যে হবে, দূরে দূরে যে থাকো কাছে আসতে হবে। আমারই মন যে আজ বাধা মানে না, তোর প্রেমের যন্ত্রণা। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তোর প্রেমের যন্ত্রণা। অসাধারণ, সত্যি অসাধারণ। ভীষণ মানে ভালো লাগছিল গানটা একবারে। আমার আসছে এর মধ্যে তোমার এই পুজোর আগ অব্দি আরো 3খানা গান আমার আসছে। নিজের গান তৈরি করার ব্যাপারে কোনো প্রতিকূলতা এসেছে? না, সেরকম আসেনি। আমি যখনই ফাইন্যান্সার বা প্রডিউসার কাছে ব্যাপারটা বোঝাতে পেরেছি, আমার পাশে ওনারা সবসময় আমাকে হেল্প করেছে। নাম যখন জীবন কিষাণ, অবশ্যই মানে জানেন এখানে কোনো লস জানি নেই, না, এটা ঈশ্বরের আশীর্বাদ, এখানে কোনো লস হতে পারে না। আর আরেকটা প্রশ্ন যেটা করতে যাই, একটা সময় তো অর্কেস্ট্রা মানেই জীবন কিষাণ, এবং এখনো প্রত্যেকটা দর্শক জীবন কিষাণকে সমানভাবে চায়, সমানভাবেই আপনি প্রাসঙ্গিক। বর্তমান সময়ের অনেকেই আপনাকে মানে আপনার মতো করে সঙ্গীতকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, তো আপনি উত্তরসূরি তৈরি করার ব্যাপারে কিভাবে কাজ করছেন? দেখুন, উত্তরসূরি তৈরি করার ব্যাপারে আমার একটা একাডেমি রয়েছে, সারেগামা মিউজিক একাডেমি। আমি প্রতি বছর আগরতলাতেই প্রতি বছর আমি অনুষ্ঠান করি আমার ছাত্রছাত্রীদের নিয়ে, এবং সারা আগরতলাবাসী এবং যারা আমাদের শিল্পী মহলে যারা রয়েছেন গুণীরা সবাইকে ইনভাইট করি, সবাই আসেন দেখেন। তো আমি 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 যতটা শিখেছি টুকে টুকে আমি যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি আধুনিক গানের ক্ষেত্রে, হ্যাঁ, আমি ক্লাসিক্যাল যাচ্ছি না, ক্লাসিক্যালটা আমি শিখাই না। আধুনিক গানের কত রকমের মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি কলকাতায় অনেক সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি, গুরুদের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমি অজয় দাসের কাছে আমি তালিম নিয়েছি একটা সময়। তো ওইগুলি আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করি, ওই নিয়ে আলোচনা করি একটা গানকে কিভাবে গাইতে হয়। হ্যাঁ, আমি যতটুকু বুঝি, কারণ আমার তো বহু অ্যালবাম আছে, আমি তো স্টুডিওতে বহু কাজ করেছি। তো আমি আমার জ্ঞান বুদ্ধি থেকে যতটুকু জানি আমি ওদেরকে শিখাই, এবং ওদেরকে প্রতি বছর আমি একটা করে প্ল্যাটফর্ম দিই। এবং এই একাডেমি থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে এবং ওরা আজকে প্রফেশনাল আর্টিস্ট। মঞ্চ সঙ্গীত অথবা স্টুডিও সঙ্গীত কোনটা বেশি কঠিন বলে মনে হয়? দেখো, মঞ্চ হচ্ছে একটা জিনিস, মঞ্চে লাইভ মিউজিশিয়ান থাকে, হ্যাঁ, প্রচুর শ্রোতা থাকে, লাইটিং থাকে, হ্যাঁ, ওইটার মধ্যে তোমার দর্শকরা একটা আনন্দের মেজাজে থাকে, ওইটাতে তোমাকে এতটা ভুল ত্রুটি ধরতে পারবে না। হ্যাঁ,
তুমি মোটামুটি গাইতে পারলে বেরিয়ে যাবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলো বা কথাবার্তা পারফরমেন্স সব কিছু। কিন্তু স্টুডিওতে গাওয়াটা খুবই কঠিন, ওখানে একটা টোনাল কোয়ালিটির দরকার হয়। হ্যাঁ, তারপর ছোট ছোট পুঙ্খানুপুঙ্খরূপে গানটাকে বুঝে গাইতে হয়, সেই এক্সপ্রেশন দিতে হয়, সেই ভাব দিতে হয়। হ্যাঁ, এটা তোমার একটা গানের, প্রত্যেকটা গানের পেছনে একটা নাটক থাকে, তো ওই যে চিত্রনাট্যটা তোমার নিজের তৈরি করতে হবে, তৈরি করে সেইভাবে সেই জায়গায় গিয়ে তোমাকে ওইভাবে গাইতে হবে। স্টুডিওতে গান করার ব্যাপারেও ভাবের প্রয়োজন আছে নিশ্চয়ই। আরে আমরা যে এই যে রেকর্ড শুনি, এত ক্যাসেট শুনি, ভাব ছাড়া গান, ভাব ছাড়া তো গানই হয় না, ভাব ছাড়া তো কবিতাও হয় না, ভাব ছাড়া তো কথাবার্তাও হয় না। আমরা যখন কথাবার্তা বলি তার মধ্যে তো ভাব থাকে। হ্যাঁ, যে তুমি ভালোবাসার ভাব থাকতে পারে, ক্রোধের ভাব থাকতে পারে, অভিমানের ভাব থাকতে পারে। হ্যাঁ, তোমার সঙ্গে রাগ হয়েছে একজন, সেটার যে অ্যাকসেন্ট থাকবে সেটা নিশ্চয়ই ওই ভালোবাসার যে অ্যাকসেন্ট ওইটা হবে। ভাব ছাড়া তো কথাই বলা যায় না, ভাব কথাবার্তার মধ্যেও ভাব থাকে। তো সেখানে গানের ক্ষেত্রে গানের যে একটা চিত্রনাট্য, ওটাকে ফুটিয়ে তুলতে গেলে তো অবশ্যই ভাবের দরকার। কিন্তু অনেকে তো বলে যে এখনকার সময় অটো টিউন দিয়ে সব নাকি, সে দেখো এখন টেকনোলজি অনেক কিছু বেরিয়েছে। হ্যাঁ, আমি তো পাইনি, আমি ইদানিংকালে পেয়েছি। কিন্তু আমি যখন ফার্স্ট অ্যালবাম করি, আমি তো স্পুলে রেকর্ডিং করতাম। আমার ফার্স্ট অ্যালবাম রেকর্ডিং হয়েছে প্রবিধাংশুদার, আমাদের আগরতলার, হ্যাঁ, ওনাদের স্টুডিওতে। আগরতলা তো তখন একটাই স্টুডিও ছিল, তাও কিন্তু 2 ট্র্যাক, মানে দুইটা ট্র্যাক ছিল, একটা ভোকাল আর একটা টোটাল মিউজিক, স্পুলে রেকর্ডিং হতো। তারপর আমি কলকাতায় যখন গেছি, ভাইব্রেশনে কাজ করেছি, ওখানেও স্পুলে রেকর্ডিং হয়েছে। আমি বহু স্পুলে গান করেছি। ওখানে তো ওই অটো টিউন মোবাইলেই বেরোয়নি তখন ইউটিউব এই সমস্ত কিছুই ছিল না, তখন ছিল ক্যাসেট, সিডিও ছিল না। সিডি আরও অনেক পরে এসছে, পরের দিকে, ঠিক আছে। তা আমরা ক্যাসেটের যুগের রেকর্ড দেখেছি, রেকর্ড বেরোয়নি। ক্যাসেটের আগেরটাই ছিল রেকর্ড, ওই যে কালো রঙের থাকতো, গ্রামাফোন রেকর্ড। হ্যাঁ, এটা আমরা ছোটোবেলায় দেখেছি, শুনেছি। তারপর এসছে ক্যাসেট। তো এই সমস্ত অটো টিউন তো এসব প্রশ্ন ওঠে না। তুমি আমার আগের গান শুনে দেখো তো, সেখানে ভাবও পাবে, সুরও পাবে, এক্সপ্রেশন সব কিছুই আছে। তারপর একটা টোনাল কোয়ালিটি সবচেয়ে বড় দরকার। আজকে যদি কিশোর কুমারের টোনটা যদি ওইরকম না হতো, কুমার শানুজির টোন যদি এরকম না হতো, বা যারা আছে রাজ করছে বোম্বেতে, টোন যদি সেরকম না থাকতো, তাহলে দর্শক ধরি না নিত। আচ্ছা, কুমার শানুজিকে পৃথিবীব্যাপী আগে আমরা দেখেছি, আগে গিয়ে দেখতাম কুমার শানুর কটা গান আছে ক্যাসেটের মধ্যে, একটা সময় ছিল। কেন? কণ্ঠস্বর, কিশোর কুমারের কণ্ঠস্বর, মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠস্বর, এই যে স্বরের যে কোয়ালিটি, এইটা যার যত বেশি ভালো, অডিয়েন্স গ্রহণ করবে তাকে বেশি। এখন সুরে তালে গান গাইলেই হবে না যদি গলার একটা মিষ্টতা না থাকে। আচ্ছা, এবার কিন্তু আরো একটি আপনার প্রিয় গান আমরা শুনব। প্রিয় গান আমি কিশোর কুমারজির একটা গান শোনাই, গুরুদেবের গান। আমি নে ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবে আর কোনোখানে তুমি নে আমি নে। কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে। কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে। আজ তার পথ আধারের বুক চিড়ে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে। আমি নে রঙে রঙে কতবার ফিরে ফিরে আসবে বাহার, আসবে গুমরি কত ঘিরে ঘিরে মেঘ বর্ষা। কেউ থামে না কোনো দিন কখনো এখানে, একটি নিমেষ কেউ হবে না উতল ভেবে। আমি নে
স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, স্বপনের মাঝে কারো আজ আর নেই আমি, দিন যেন গিয়েছে ফুরিয়ে, আমি নেই, আমি নেই। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। অসাধারণ। মনে হচ্ছে গানেই থাকি, আজকে অনুষ্ঠান শেষ না হোক, শুধু গান গান আর গানই চলতে থাকুক। কিন্তু আমাদের সময়ের বাধ্যবাধকতা তো অবশ্যই আছে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নের দিকে আমরা চলে এসেছি। আর অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই আপনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আপনি এতটা মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, গান শুনিয়েছেন আমাদের এবং সেই সাথে আমাদের দর্শক শ্রোতাদের আপনি মুগ্ধ করেছেন। যাওয়ার সময় কথা আমি কম বলবো, গানে গানে আপনার অনুভবের কিছু গানের লাইন দিয়েই অনুষ্ঠান শেষ করব আমরা। আমাদের রাজ্যের বরিষ্ঠ গীতিকার সুবিমল ভট্টাচার্য দাদা আমার প্রণাম নেবেন যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন। আর কলকাতার একজন প্রখ্যাত সুরকার যিনি অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর, এবং ওনার সুরে, সুবিমলদার লেখায় রাজীব দার সুরে আমারই অ্যালবামের গান। যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, কৃষ্ণচূড়ার রং রাঙালো আকাশ, যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, কৃষ্ণচূড়ার রং রাঙালো আকাশ, মধুমাস এলো মধুমাস, হো মধুমাস এলো মধুমাস। ফাগুন এলে তো বলে দিতে কিছু হয় না, কোকিলের গান শুধু আনমনা করে, কোনো ব্যথা মনে রয় না। ফাগুন এলে তো বলে দিতে কিছু হয় না, কোকিলের গান শুধু আনমনা করে, কোনো ব্যথা মনে রয় না। দোলা দিয়ে যায় হৃদয়ে এই বাতাস, এলো মধুমাস, ও মধুমাস এলো মধুমাস। যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, কৃষ্ণচূড়ার রং রাঙালো আকাশ, মধুমাস এলো মধুমাস, হো মধুমাস এলো মধুমাস।